উনি আচমকা ওকে অবাক করে দিয়ে সাদরে ওর পা দুটি টেনে জানালার মুখের কাছে নিয়ে এলেন। জানালার গিলের ফাঁকা দিয়ে পা দুটি টেনে নিজের বক্ষমাজের ওপর রাখলেন। ব্যথা লাগা স্থানে অতর দুটি ছুঁয়ে দেন। পাখি পা টেনে নিচ্ছিল। ঘোর অস্বস্তি ও কোণঠা নিয়ে জড়িয়ে যাওয়া কণ্ঠে বলল, কি করছেন? সুরসুরি লাগে। লোকটা ওর অধরের ওপর তর্জনী আঙুল তুলে থামিয়ে দিলেন। শীষ কথা বলে না জান, আদর করতে দে। ওইদিকে পাখির বক্ষস্থলে কাঁপাকাঁপি টিপ টিপ করে ইতিমধ্যে শুরু হয়েছে। উনি শক্ত করে পা দুটি চেপে ধরে গোড়ালি থেকে সামান্যতম পাজামা তুলে ছোট ছোট চুমু দিচ্ছিলেন। তাতে পাখির কিঞ্চিত অদ্ভুত অদ্ভুত শিহরণ জেগে উঠল, চোখ দুটি খিচে ধরল। ওনার উষ্ণ স্পর্শে সারা শরীরে যেন আগুন ধরিয়ে দিয়েছে। নব যৌবনে পড়া নারীসত্তা পুরুষটিকে অতি কাছে যাওয়ার আমন্ত্রণ জানাচ্ছে যেন। তত্তর করে নড়ে অধর দুটি। ও বিছানার চাদর দুহাতে খামচে ধরল। লোকটা ওর ললাট মাঝে চুম্বন এঁকে দিয়ে থেমে যান। নেশাভরা মাতাল করা কণ্ঠে ফিসফিস করে ডাকেন, কলিজা। হাত পাত। কেন? আহা, কথা বলে না জান। ঠিক আছে। পাখি হাতটা বাড়িয়ে দিল ওনার দিকে। উনি একটি কাগজের ঠোঙ্গা এগিয়ে দেন। পাখি কৌতূহল বিশিষ্ট জিজ্ঞেস করে, এতে কি আছে? খুলে দেখো। পাখি প্যাকেটটি বেশ আগ্রহ নিয়ে খুলল। দেখলো ভেতরে সন্দেশ, বাতাসা, নাড়ু আর কদমা। এসব পেলেন কোথায়? মাহফিলে গিয়েছিলাম, ওখান থেকে তোর জন্য কিনে এনেছি। পাখি প্রচণ্ড খুশি হলো। নিজের মুখে একটি বাতাসা ভরে নিল। অপরটি ওনার মুখে দিতে যাচ্ছিল, তার আগেই উনি ওকে বাধা দেন। এই মিষ্টিতে আমার পেট ভরবে না, এর চেয়ে বেশি মিষ্টি চাই। পাখি বুঝলো উনি কিসের কথা ইঙ্গিত দিচ্ছেন, অথবা তত্তর করে নড়িত অধৈর্যরা ওনার দিকে নিয়ে হাজির হলো। উনি কোমল ওষ্ঠ দুটি নিজের ওষ্ঠগতের নিচে পিষে দেন। দীর্ঘ মুহূর্ত ধরে এই মধুময় মুহূর্তটা চলে। উনি উন্মাদের ন্যায় আধিপত্য চালান। একসময় থামেন। ফোঁস করে লম্বা লম্বা দম নিয়ে একটি শপিং ব্যাগ এগিয়ে দেন। পাখি আশ্চর্য হয়, অধর ছড়িয়ে জিজ্ঞেস করে, এতে আবার কি আছে? খোলো আগে। পাখি কৌতূহল ও টান উদ্বেগ উত্তেজনা নিয়ে ব্যাগটি খুলল। শপিং ব্যাগটি খুলতেই বেরিয়ে এলো গাঢ় মেরুন রঙের একটি শাড়ি, সঙ্গে ম্যাচিং করে চুড়ি, ঝুমকো, গাজরা, কিছু কসমেটিক্স আর কিছু ডার্ক চকলেট। মনে মনে খুশি হলেও বেশ রাগ লাগলো। এত টাকা অপচয় করার দরকার কি ছিল কি? এমনি ওনার চলতে কষ্ট, তার উপর এত টাকা খরচ, নিশ্চয়ই অনেক টাকা লেগেছে। ওর মনোভাব বুঝতেই উনি শুধালেন, পছন্দ হয়নি? পছন্দ হবে না কেন? আপনার পছন্দ বরাবরই চমৎকার। তাহলে মানছিস তোকে পছন্দ করে আমি কোনো ভুল করিনি? পাখি লজ্জা পেল, কুণ্ঠায় দৃষ্টি নিচু করে রাখে। লজ্জিত মুখটা গলদেশের সঙ্গে মিহিয়ে রেখে দেয়। ওর লজ্জা পাওয়া মুখটা হাতের তালুতে তুলে তিনি বললেন, যা, শাড়িটা পরে আয়, আর একটু বেশি সাজগোজ করবি। আমি মন ভরে তোকে চাঁদের আলোয় দেখব। আজ মাপবো কার সৌন্দর্য বেশি, তোর না চাঁদের। ঠিক আছে, জানালার কপারটা একটু লাগিয়ে দেন। কেন? শাড়ি পাল্টাবো না? হ্যাঁ, পাল্টা। আমিও দেখি। তুই আমার সামনে বসে আজ কাপড় পরবি, আর আমি মনোযোগ দিয়ে বইয়ের সব কিছু দেখব। অবশ্য আগে থেকেই সব কিছু দেখা। পাখি বিড়বিড় করলো, নির্লজ্জ। শুনছি কিন্তু শোনার জন্যই বলছি। পাখি আড়াল থেকে ব্লাউজ আর পেটিকোট পরে নিল। এরপরে টুকটাক সেজে পায়ে আলতা পরে নিল। শাড়িটা পরে ওনার সামনে গিয়ে বসে পড়ল। উনি কুচি ধরতে সহযোগিতা করলেন, তবে ওনার নির্লজ্জ নেত্রমণিটা ঘুরে ফিরে ঠিক ওর নগ্ন উদরের অংশে আটকে যায়। তিনি পরপর শুকনো ঢোক গেলেন। শরীরের লোম তার ইতিমধ্যেই দাঁড়িয়ে গিয়েছে, পৌরসে জেগে উঠেছে। নিজেকে কন্ট্রোলেস এই মুহূর্তে কখনোই করা যাবে না। তবুও তিনি নিজের ওপর বিশ্বাস হারাচ্ছেন, দৃষ্টি মানছে না। মেয়েটাকে তিনি অতি নিকটে পাওয়ার উদ্বেগ আকাঙ্ক্ষায় মনটা ছটফটিয়ে উঠছে। কিশোরীর শরীরের কাপড় ভেদ করে দেহের নিখুঁত গড়া আকর্ষণীয় অংশবিশেষ অঙ্গগুলির দিকে চলে যাচ্ছে। শাড়ি পরা অধিকাংশ শেষ হলে উনি ঘোর লাগা মুগ্ধ নজরে তাকিয়ে থাকেন। গলাদের সাথে অস্ফুষ্টে বেরিয়ে আসে, মাশাআল্লাহ, এটা মেয়ে না আসমানের চাঁদ, চাঁদ কুমারী। জিভ দিয়ে ওষ্ঠাগত ভিজিয়ে ফের বলেন, এই লুকে তোকে জাস্ট মারাত্মক হট লাগছে জান। বারবার কন্ট্রোল হারাচ্ছি। এখন যদি আমি কন্ট্রোললেস হই, তার দায়ভার সম্পূর্ণ তোর। পাখি আটকে উঠল। লজ্জায় সারা অঙ্গ জ্বলে যেন লাল হয়ে উঠল। দ্রুত সে শাড়ি দিয়ে নগ্ন অংশগুলি ঢাকলো। লোকটা অধর টিপে টিপে মৃদু হাসে। ততক্ষণে পাখির শাড়ি পরা শেষ। মুখে বিশ্বজয়ী হাসি এঁকে দিল। অধরের কোণে উচ্চারিত করল, শেষ।
তখন মধ্যরাত্রি, আকাশের কোল জুড়ে জ্যোৎস্নাদের বড়দব হাট বসেছে। নদীর তরঙ্গ উচ্ছ্বাস হৃদয়ের মণিকোঠায় ঘণ্টা বাজিয়ে তোলে। নিস্তব্ধ রাতের বুক চিরে শাসা করে অশান্ত বহমান হাওয়া শরীরের তীব্র শীতপ্রবাহের ঝাঁকুনি বাড়িয়ে দেয়। ঢেউয়ের তালে তালে ছোট ডিঙি নৌকাটি উজানের বুকে হেলে দুলে ওঠে। বলিষ্ঠ উন্মুক্ত বুকটার ভেতরে কিশোরীর ছোট্ট দেহটা বন্দী। তিমিরে ঢাকা মধ্যরজনীতে আষ্টেপৃষ্ঠে প্রেমিক পুরুষ তার মূল্যবান হীরের টুকরোটিকে যেন সযত্নে বক্ষ মাঝে মুড়িয়ে রেখেছে। এভাবেই কেটে গেল সেকেন্ড, মিনিট, অতপর ঘন্টা। দীর্ঘ মুহূর্তের বিরতির পর ওনারা উঠে বসেন। বিড়াল ছানার ন্যায় কোমল দেহটি গুজে নেন। কিশোরীর গলদেশে মুখটা গুজে গিটারে সুর তোলেন, সঙ্গে গুনগুনিয়ে অধর দুটি দাঁড়ান। নিস্তব্ধ রাতে নদীর ঠিক মাঝখানে বসে গিটারের সুরের সঙ্গে ওনার গানের গলা শুনতে ভালোই লাগছে। গান শেষ হলে পাখি বলল, আমাকে গিটার বাজানো শেখাবেন? উনি চোখ ছোট ছোট করে ভ্রু দুটো উঁচিয়ে বললেন, শিখবি? পাখি নড়ে চড়ে ওঠে, হাস্যবান অধর নাড়িয়ে বলল, আগে পরীক্ষা শেষ হোক তারপর। আচ্ছা। রাত তখন শেষাংশ। সমস্ত আকাশ জুড়ে কেবল একটি ভোরের তারা। অন্ধকার পথ ছাড়িয়ে হেঁটে চলছেন তিনি। দীর্ঘপেশী বাহুতে কিশোরীর নাটিসপিটুস শীতু শরীরটা বন্দি। কাছারি ঘরে ঢুকে তিনি সবার প্রথমে দরজার খিল শক্ত করে আটকান। এরপরে শার্টের একটা একটা করে বোতাম খুলতে শুরু করে দেন। পাখির সন্নিকটে গিয়ে মুখের ওপর ঝুঁকে পড়েন। ছোট ছোট হেয়ারগুলি কানের লতিতে গুজে অদর খুলে বললেন, জান, রবিন নামের ওই ছেলেটি তোকে কি বলছে? পাখি শুকনো ঢোক গিলল, মুখটা ফ্যাকাশে বর্ণ হয়ে এলো। এই রে কাম সাধছে। কিন্তু ওসব লোকটা জানলো কি করে? লোকটা যতই ক্রমে ক্রমে ওর দিকে অগ্রসর হয়, ততই ওর ভয়ে শরীরের লোম দাঁড়িয়ে যায়। সামান্য অধর নাড়িয়ে বলে, কিছুই না। তাই? উনি পকেট হাতে একটি ছোট চিরকুট বের করে হাতের মাঝে দেখালো। তাহলে এটা কি? পাখি আঁতকে উঠল। হায় সর্বনাশ, এটা কি করে পাগল লোকটার হাতে গিয়ে পড়লো? এখন তাকে বাঁচাবে কে? আজকাল লাভ লেটার দেয় হাঁটুর বয়সী ছেলেরা আমার বউকে। সেই দিনও দেখতে হচ্ছে আমাকে। আজকে যা করব এর জন্য সম্পূর্ণ তুই দায়ী থাকবি। আর ওইটাকে তো। পাখি মুখের কথা কেড়ে নিল। আপনি ওকে কিছুই করবেন না, আমি না বলে দিয়েছি। ওকে আমি 2 দিন নগ্ন শরীরে ঝুলিয়েও রেখেছি। আপনি এটা করতে পারলেন? আমি আরও অনেক কিছুই করতে পারি জান। সময় হলে একদিন তোকে বসিয়ে রেখে দেখাবো। উনি কথা বলার মাঝেই ওর বুকের উপর থেকে শাড়ির আঁচলটি সরিয়ে ফেললেন। এরপরে একটা একটা করে শাড়ির কুচি খুলে গলদেশে দাগ বসিয়ে কামড়ে দিলেন। পাখি চিৎকার করে বলল, না প্লিজ। উনি ধমকে উঠলেন, চেঁচাচ্ছিস কেন? তোকে এখনো পর্যন্ত আমি কিছু করেছি? করব তো এখন। পাখি ধকধক করা বক্ষে আটকে উঠল। ভীত মুখটা নিয়ে দ্রুত পিছু হটে যেতে লাগলো। তার আগেই ওকে ছোঁ মেরে তিনি মস্ত বড় দেহের নিচে পিষে নিলেন। অধরে অধরে চালান নির্মম, নির্দয়, নিষ্ঠুরতম হিংস্র স্পর্শ। লেপটে দেন দীর্ঘ মুহূর্ত জুড়ে। ক্ষতবিক্ষত করে কেটে দেন কোমল ওষ্ঠটি। মেয়েটা কেঁদে ফেলল। লোকটা ভ্রুক্ষেপ করল না, তবে একটু নমনীয় হলেন। হিংস্রতা ছেড়ে প্রেমিক সত্তায় পুরোপুরি মুড়িয়ে নেন নিজেকে। নিজের স্পর্শ দ্বারা ওর শিহরণ জাগিয়ে তোলেন। যখন পুরোপুরি নারীটি তার কবজায় চলে আসে, তখন ডুব দেন ওর ভেতরে। ওরা দীর্ঘ মুহূর্তে নৃশংস অত্যাচার সহ্য করতে না পেরে মেয়েটা গতিপন্থীর মধ্যে থামিয়ে দিতে চাইল। তার আগেই লোকটা বহুবহল বলবান হাত দুটি দিয়ে ওর হাত দুটি বিছানা চাদরের সঙ্গে চেপে ধরে গলদেশে অধর দুটি গুজে চুমু দিয়ে বলেন, বিরক্ত করে না জান। পাখি ফুপিয়ে উঠল। উনি দ্রুত থেমে গেলেন। জান। ততক্ষণে ওনার বলিষ্ঠ হাত জোড়ায় মেয়েটা দাঁত বসিয়ে দিয়েছে। পিঠের অবস্থা বাজে, খামচে চামড়া উঠিয়ে ছাড়ছে। এক বন্য বিড়াল পুষছি, কামড় আর খামচি দেওয়া ছাড়া কিছুই বোঝে না। পাখি মিটিমিটি করে হাসল। সকালে স্নান সেরে দুজনে ফজরের সালাত আদায় করে শীতের সকালে হাঁটতে বেরোলো। কুয়াশায় ভরা ঢাকা রাস্তা দিয়ে দুজনে একই চাদরে মুড়িয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। পথে রস নামাতে দেখে কাঁচা রস দুজনে 2 গ্লাস কিনে খেয়ে নিল। বেলা বাড়ার আগে আবার কাছারি ঘরে ফিরে এলো। দুজনে কতক্ষণ সবজি ক্ষেতের মাঝে চিত হয়ে শুয়েছিল। যদিও মাটি অসম্ভব ঠান্ডা ছিল, তবু অদ্ভুত ভালো লাগা কাজ করছিল। শরীর ছেয়ে যাচ্ছিল। দুজন মানবী শীতের স্নিগ্ধতায় মিলেমিশে সবুজ বৃক্ষদের সঙ্গে একাকার হয়ে রইল। কতক্ষণ নীরবে দুজন দুজনের দিকে তাকিয়েছিল বলা বাহুল্য। এরপরে দুজনেই হেসে ফেলল। বেলা 8টা বাজতেই পাখির হুঁশ এলো। তার আম্মা তো এখন তাকে খোঁজ করবে। সে জলদি বলল ওর যেতে হবে।
উনি ওকে বিদায় দিলেন। এরপরে নিজে কাছেরই ঘরে ঢুকে লেপ মুড়ি দিয়ে শুয়ে পড়লেন। গোটা রাত্রি জাগ্রত, ঘুমে দৃষ্টিজোড়া বন্ধ হয়ে আসে। পাখি তাড়াহুড়ো করে চিকন সরু পথ দিয়ে হাঁটছিল। দুপাশে শিশিরে ভেজা সবুজ ঘাস, তাতে ওর পা দুটো ভিজে ভিজে যাচ্ছিল। বাড়ির কাছাকাছি আসতে কাজল রেখা সামনে পড়ল। পাখির কলিজা শুকিয়ে এলো, শুকনো ঢোক গিলে পিছিয়ে গেল। গায়ে ওর পুরনো পোশাক কাছারি ঘরেই ছিল, সেটা সে পরিধান করা। কাজল রেখার সন্দিগ্ধ দৃষ্টি দুটি ওর ভীতু ঘাবড়ানো মুখের ওপর স্থির। বেশ ঝাঁঝালো কণ্ঠে জিজ্ঞেস করলেন তিনি। ওদিকে কই গেছিলি? পাখি ভয়াতুর নেত্রমণিতে আকস্মিক হকচকিয়ে লাফিয়ে উঠল। ওরা আমার শান্ত মণিজোড়া আজ অশান্ত মনে হচ্ছে। কেমন কঠিন ও ধারালো তার দৃষ্টিজোড়া। ভয়ে ওর শরীর দিয়ে ঘাম ছোটার মতন অবস্থা। উনি ফের বললেন, কথা বলছিস না কেন? বল, এত সকালে ওদিকে গেছিলি কোথায় পাখি? 1 মিনিট, তোর হাতে ওটা কি? পাখি স্মরণে আসলো। আসার আগে নওয়াফ ওকে কিছু সংখ্যক পুইলতা কাঁচি দিয়ে কেটে দিয়েছিল। বলেছিল যেন সে নিজের হাতে রান্না করে ওনার জন্য নিয়ে আসে। সেটাই ছিল। পাখি পুইলতা দেখিয়ে বলল, এটাই আনতে গিয়েছিলাম আম্মা। ওর আম্মা কাজল রেখা ভ্রু কুঁচকে ফেলল। তুই লতা? পাখি মাথা নাড়িয়ে বোঝালো, গতকাল রাতে শুনলা তো, আব্বারে সকাল সকাল চিংড়ি আনতে বলেছিলাম। গতকাল রাতে স্বপ্নে দেখেছি পুঁই লতা দিয়ে চিংড়ি খাচ্ছি, তাই তো সকাল হওয়ার সঙ্গে সঙ্গে সবজি খেতে পুঁই লতা আনতে চলে গিয়েছি। ওর কথা বলা শেষ, তবে কাজল রেখা কতটুকু বিশ্বাস করলেন সেটা আন্দাজ করা গেল না। পাখি তাড়া দিল, এখন শরত স্কুলে যেতে হবে, জলদি রেডি হতে হবে। দাঁড়া। পাখি চলতি পথে হঠাৎ থেমে পড়ল। অদর ছড়িয়ে চঞ্চল মুখটায় হাসির রেখা টেনে বলে, কিছু বলবা? তোকে যেন ফের সবজি ক্ষেত কেন, কাছারি ঘরে আশপাশটাও না দেখি। পাখির বুকটা অকস্মাৎ ধক করে কেঁপে উঠল। কিছু বুঝে ফেলার আগে উনি ফের বলেন, তুই এখন যেতে পারিস। পাখি দুরু দুরু বুকে চিন্তিত মুখটা নিয়ে নিম্নমুখী হয়ে পিনপিনে হেঁটে চলে গেল। ও যেতেই কাজল রেখার তীক্ষ্ণ দৃষ্টিজোড়া কাছেরই ঘরের দিকে ঘুরে যায়। ওইখানে তিনি দূর থেকে দেখতে পান খোলা জানালা হতে দুটো ধারালো সুচালো দৃষ্টিযুগল ওনার ওপরই নিবদ্ধ ও স্থূর। পরনে লুঙ্গি, গায়ে টি শার্ট, চোখে চশমা, মুখে পান, রাঙা অথর দুটি বাঁকিয়ে বাঁকিয়ে যখন চলেন তিনি মনে হয় কোনো দামি মুভির হিরো আছে। আসলে তিনি কোনো হিরো নন, মন্ত্রীর একমাত্র গুণধর পুত্র। লুঙ্গি হাঁটুর উপরে উঠিয়ে গিট্টু দিয়ে পান চিবোতে চিবোতে পার্টি অফিসে ঢুকে পড়েন। যেন পার্টি অফিস নয়, উনি স্বয়ং তার নিজ শ্বশুর বাড়িতে ঢুকছেন। পার্টি অফিসের সামনে থাকা দারোয়ান ওনার বাহ্যিক আচার ভঙ্গিমা দেখে তার চোখ কপালে উঠল। এতদ্যতীত কিয়ৎকালের জন্য ভ্যাবাচাকা খেলেও বসল। পা থেকে মাথা পর্যন্ত আস্থাজনিত দৃষ্টি বুলিয়ে ফ্যালফ্যাল করে মিনিট দুয়েক নির্বোধের ন্যায় তাকিয়ে থাকে। সদ্ভিদ আসতেই তড়িঘড়ি করে কপালে আঙুল তুলে সালাম ঠুকল। আসসালামু আলাইকুম ছোট স্যার। নাফ দারোয়ান শান্তি মিয়ার দিকে ঠান্ডা দৃষ্টিজোড়া নিবদ্ধ করে অধর পিষে হাসল। ফিক করে পানের চিপটি ফেলে চোখের চশমা খুলে ওনার চোখে পরিয়ে দিলেন। 2 আঙ্গুলে মাথা তুলে শূন্যের মতন করে দেখালেন, এবার ঠিক আছে, পুরাই পারফেক্ট। শান্তি মিয়ার চোখ জোড়া অবিলম্বে বিস্মিতে বড় বড় হয়ে এলো। নীরবে নির্বিঘ্নে বেকুবের মতন কতক্ষণ হাঁ করে চেয়ে রইলেন। তার বোকাশোকা মাথায় কিছুই আসছে না। হঠাৎ তাদের ছোট স্যার এমন অদ্ভুত অদ্ভুত আচরণ কেন করেছে? ওনার মাথায় কি সমস্যা দেখা দিয়েছে? কই, সে তো জানে না কিছু। এমন কিছু হলে এতদিনে তোলপাড় হয়ে যেত। মিডিয়ার মাধ্যমে খবর দ্রুত ছড়িয়ে পড়ত। পেপার পত্রিকায় বড় করে একখান সংবাদ ছাপা হতো। এমন কিছুই হয়নি, তার মানে উনি ঠিক আছে। তবে ওনার বর্তমান এমন অদ্ভুত আচরণ ও বাহ্যিক ভাবভঙ্গিমা মোটেও সুবিধাজনক নয়। কোন গণ্ডগোল নিশ্চিত তো আছেই। সে জানে ভেতরে ভেতরে কোনো গুড়নিন্দা পাকাচ্ছে। বড় লোকের আকাম কুকামের তো আবার অভাব নেই। তার অত শত ভেবে লাভ নেই। কাজ করতে আসছে, কাজ করাই ভালো। ততক্ষণে নাও পার্টি অফিসের ভেতরে ঢুকে পড়ল। লুঙ্গির গিট্টু খুলে এক আঙুল দিয়ে লুঙ্গির এক কোণা উঁচিয়ে হেঁটে হেঁটে ভেতরে যাচ্ছিলেন। অফিস কক্ষের অভ্যন্তরে উপস্থিত সকলে থ হয়ে রইল। হতভম্বতয় মুখে ভাষা ওঠে না, কোনো প্রকার শব্দ নেই। মেজবান তালুকদার জরুরি মিটিং কক্ষে ভাসছিলেন। তার পিএ হারুন সাহেব বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গার্ড দিচ্ছিল। দূর থেকে নওয়াফকে দেখে তার দৃষ্টিচোরা তৎক্ষণাৎ গভীর আশ্চর্যতায় বিমুক্ত হয়ে পড়ল। অবাকতায় অধর দুটি হা হয়ে এলো। নওয়াফ হারুন সাহেবের কাছে এসে মুখ দুটি বন্ধ করে দিয়ে বলল, তোর স্যার কি ভিতরে আছে? হারুনের ভাবনাচ্যুত হয় না। বিভ্রান্তিকর ভাবান্তরের মাঝে তীব্র ঘোরের ভেতরে সে তখনও ডুবে।
নাফ ওর সামনে তুড়ি বাজায়, তবুও হারুনের ঘোর কাটে না। উল্টো চোখ মুখ অধিকতর বিস্ময়ে ছাড়া বড়া। চোখ ডলে আবারও দেখল, সে কি আদৌ সঠিক দেখছে না তার দৃষ্টিভ্রম। তবুও সেই একই দৃশ্য, কোনো নড়নচড়ন নেই। তার মানে সে সঠিক বাস্তবই দেখেছে। তবে এটা কি করে সম্ভব? ওর গালের ওপর তৎক্ষণাৎ ঠাস করে চড় পড়ল। লোকটা ভো ভো করে ঘুরতে লাগলো। কানটা উষ্ণতায় ঝাঁঝা করে উঠল। গালটা ভীষণ ব্যথায় টনটন করছে। নির্ঘাত আরেকটু হলে চাপার দাঁত পড়ে যেত। চৈতন্য ফেরে গালটায় হাত বুলিয়ে মুখটা কাদো কাদো করে রইল। না ফের বলল, তোর স্যার কই? বুড়ো আঙুল ডান দিকে কাত করে দেখালো। ভিতরে কিন্তু মিটিং চলছে। সামনে থেকে সর। ছোট স্যার, বড় স্যার ভিতরে কাউকে ঢুকতে নিষেধ করেছেন। তুই কি চাচ্ছিস তোর গালে আরো দুটো পড়ুক? ভয় ভয় মুখটা নিয়ে হারুন ওনার পথ থেকে দ্রুত সরে গেল। মনে মনে একটা ভয়ঙ্কর গালি দিল, জাদ্রেল একটা। না ভেতরে ঢুকলো। দরজা খোলার শব্দ পেয়ে সকলে দরজার দিকে দৃষ্টিপাত করে। মুহূর্তের মধ্যে ওনাদের দৃষ্টিশক্তি বিস্ফোরিত মুহূর্ত হয়ে আসে। অবাক নেত্রে সকলে একে অপরের মুখের দিকে চাওয়াচাই করে, যেন তারা অবাক করার মতন কিছু দেখেছে। মেজবান তালুকদার মিটিং এই পর্যন্ত সমাপ্ত ঘোষণা করে দেন। সকলে নবাবকে এক পলক দেখে দেখে বের হচ্ছিল, যেন সে ভিন্ন গ্রহের কোনো আজবতম প্রাণী। সকলে যাওয়া শেষ হলে দরজা আটকিয়ে মেজবান তালুকদার চেয়ার টেনে দিয়ে বলেন, বসো। ধন্যবাদ স্যার। মেজবান তালুকদার অবাক নেত্রে তাকান, বাক্য হারান, মুখ অধর জোড়ায়। নাফ আশপাশ তাকিয়ে স্বল্প পরিমাণ হাসল। ওনার গা থেকে জর্দা ঝাঁঝালো ঘ্রাণটি রুমটির মধ্যে ইতিমধ্যে পড়ে গেছে। উনি পান চিপিয়ে চিপিয়ে ফের বলেন, স্যার বলছি বলে অবাক হচ্ছেন নাকি? অবশ্য আশ্চর্যজনিত হওয়ারই কথা। তবে এখানে আপনার ছেলে নয়, একজন সাধারণ সবজি বিক্রেতা হিসেবে এসেছি। সেই হিসেবে স্যার বলে সম্বোধন করাই যায়, কি বলুন? যাই হোক, মেইন কথায় আসি। আপনার চ্যালেঞ্জের 1 মাস তো পূর্ণ হয়ে এলো। এখন আমাকে দেখে বলুন তো, পরিপূর্ণভাবে একজন সাধারণ সবজিওয়ালা মনে হচ্ছে কি না? ওর নখ প্রান্ত থেকে মাথা পর্যন্ত দৃষ্টি বুলিয়ে বললেন তিনি, হচ্ছে পুরাই পারফেক্ট। চ্যালেঞ্জ জিতছো, বাট নিজের মুখ বয়ান মানচিত্র দেখেছো? 40 বছরে একজন বৃদ্ধার মতো দেখাচ্ছে। লম্বা লম্বা চুল, দাঁড়িয়ে গোফ একে এক প্রকার, তার উপরে পানের রস দিয়ে ঠোঁট মাখিয়ে রেখেছো। এইসব কি কোনো ভদ্র ফ্যামিলির ছেলেরা এমন আচরণ করে? নব চেয়ারে মাথা এলিয়ে দিয়ে গা দুলিয়ে হেসে উঠল। হাসতে হাসতে তার চোখ জোড়ায় জলে চিকচিক করে উঠল। ভদ্র? থু, আপনাকে কে বলল আমি ভদ্র? ভদ্রতা শিখতে স্যার সময় লাগে। ওই সময়টা আমার পরিবার আমাকে দেয়নি, তাই ভদ্র হওয়া হয়নি। ছেলেটা তাচ্ছিল স্বরূপ ঠাট্টা বিদ্রুপ করা বাক্য শুনে ওনার বুকটা অকস্মাৎ ছ্যাদ করে উঠল। মুখে অমানিসা ভিড় জমালো। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো। কথাটা যথার্থ সত্য। সত্যি সে বাচ্চাদের ছোটবেলাটায় সময় দেয়নি। সেই সময়টায় সংসার ধর্ম পালন করার বদলে মরীচিকার পেছনে ছুটেছিল, যার আগুনে সে পুড়েছে, এখনও জ্বলছে। তবুও ভুলতে পারেনি ওই নিষ্ঠুর হৃদয় হরিণীকে। তার বাচ্চারা বেশিরভাগ মানুষ হয়েছে কাজের লোকের কাছে, সেখানে ভদ্রতা আশা করা নিছক বোকামি। না বেসিনের কাছে গিয়ে মুখের চিপটি ফেলে মুখ কুলিকুলি করে এসে ফের চেয়ারে বসে পড়ল। গা হেলিয়ে দিয়ে বলল, 40 বছর আর যাই হোক, মেয়েটা কিন্তু এখন আমার লাইফে আছে, আমাকে ছেড়ে যায়নি। অথচ ওর থেকে মেপে মেপে হলে 14 বছরের বড় আমি। তবু সে আমাকে পাগলের মতন ভালোবাসে, বিশ্বাস করে, আস্থা রাখে। এর চেয়ে বেশি আর কি চাই আমার? আপনার কথা ছিল খালি পকেট থাকলে মেয়েটা আমাকে লাথি মেরে চলে যাবে। আসলে আপনার কথা সঠিক ছিল না স্যার, পকেট খালি ছিল। তবে মেয়েটা কিন্তু যায়নি, বরঞ্চ বেশি করে ভালোবেসেছে। আমাকে এ কাজে সর্বদা উৎসাহ প্রদান করেছে, ছায়ার মতন পাশে থেকেছে, সাহায্য করেছে, প্রেরণা দিয়েছে। এমন ভাগ্যবতী কন্যাকে আমি কি করে উপেক্ষা করতে পারি? পারবো না, কোনো পরিস্থিতিতেই না। আসি। উনি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। লুঙ্গি আঙুলের মাথায় টেনে ধরে হেঁটে যাচ্ছিলেন। অকস্মাৎ থেমে পড়লেন। ফের পিছু ঘুরে এসে ওনার মুখোমুখি হয়ে দাঁড়িয়ে পড়লেন। আগামীকাল দুপুরে ওই সবজি ক্ষেতটার ছোট কুটিরে আপনার দাওয়াত রইল, খেতে অবশ্যই আসবেন। আমি আপনার জন্য অপেক্ষা করব। খুব সকাল সকাল উঠেছে পাখি। আজ ওর আম্মা কাজল রেখা বাড়ি নেই। লতা নদীর ওপার গিয়েছেন। তার ফুপু মনোয়ারা বেগমের পা ভেঙে গিয়েছে, তাকে দেখতে গিয়েছেন। বলেছেন বিকেলে আসতে না পারলে আগামীকাল আসবেন। গত 3-4 দিন পাখি সবজি খেতে যেতে পারেনি।
তবে সুদর্শন লোকটা রাতে রাতে ঠিকই এসে দেখা করে গিয়েছিলেন। গতকাল রাত্রে এসে একবার বলে গিয়েছে সে যেন আগামীকাল সকাল সকাল কাছারি ঘরে একবার আসে, জরুরি দরকার আছে। ভাবতে ভাবতে পাখি সরু পথটি ধরে সবজি ক্ষেতের মাঝ বরাবর দিয়ে হেঁটে যাচ্ছিল। মনটা তার বিষণ্ণতার চাদরে ঢাকা। আজ না পায় কাছারি ঘর ছেড়ে চলে যাবে। 1 মাস তো শেষ, এখন আর তিনি থেকে কি করবে? তবে ওর কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট, হাঁসফাঁস লাগছে। আর লোকটাকে সবজি খেতে দেখবে না, কাছারি ঘরেও তার দেখা মিলবে না। ভাবতেই পাখির চোখ জোড়া ঝাপসা ঝাপসা হয়ে গেল। বুকটা জ্বলে উঠল, কোথাও শান্তি খুঁজে পাচ্ছে না। বুকের ভেতরে যেন গোটা অশান্তি লুকিয়ে রয়েছে। কাছারি ঘরের আশপাশ আসতেই বুক চিরে লম্বা লম্বা দম ফেলে নিজেকে স্বাভাবিক করতে চায়। চোখের পানি আড়াল করে কাছারি ঘরের বারান্দায় প্রবেশ করে। লোকটাকে ওখানেই পাই। তিনি বটি দিয়ে সবজি কাটছেন। সকাল সকাল কয়েক রকমের শাক সবজি তুলেছেন। কিছু সংখ্যক কাটা শেষ, কিছু সংখ্যক এখনও অবশিষ্ট আছে। পাখিকে দেখে উনি জল চৌকি এগিয়ে দেন। নে বস। পাখি বসতে বসতে শুধল। আপনি এত এত সবজি শাক কাটছেন কেন? আজ একজন গুরুত্বপূর্ণ অতিথি আসবে বুঝলি, বিরাট বড় সম্মানিত ব্যক্তি তিনি। তাকে সুন্দরভাবে অতিথি আপ্যায়ন করতে হবে। আজ নিজ হাতে তুই রান্না করবি, আমি ছোট ছোট মাছ এনে কেটে রেখেছি, সব সবজি আর শাকের আইটেম করবি, পারবি তো? কথাটা বলে উনি চোখ জোড়া ছোট করে জিজ্ঞাসাবিদ্ধ নজরে তাকালেন। পাখি পুইলতার ডাঁটা হাতে টেনে নেয়, হাত দিয়ে ভাঙতে ভাঙতে বলে, হ্যাঁ পারবো। উনি তাড়া দিলেন। তাহলে মাটির চুলোয় রান্না এখনই শুরু করে দে, উনি আবার দুপুরের ভিতরে চলে আসবেন। ঠিক আছে। পাখি বাধ্য মেয়ের মতন কোমরে ওড়না গুজে রান্নার প্রস্তুতি শুরু করে দিল। সঙ্গে নাফওকে সাহায্য করছিল। রান্না করতে করতে ও যখন ক্লান্ত হয়ে পড়ছিল, ঘামে চিকচিক করা গালটা নাফ নিজের লুঙ্গি দিয়ে মুছিয়ে দেয়। দুপুরের মধ্যে রান্না কমপ্লিট হয়। জোহরের ওয়াক্ত হতেই নাফ পাখিকে পাঠিয়ে দিতে চাইল। এবার বাড়ি গিয়ে গোসল করে আয়, ঘামে শরীর চিকচিক করছে। কেন, পছন্দ হচ্ছে না বুঝি? নাফ ওর লতানো সুগঠিত কোমর টেনে উঁচু করে নিজের পায়ের ওপর উঠিয়ে দাঁড় করালো। অত দুটি খুঁজতে খুঁজতে মেয়েলি দৃষ্টিতে দৃষ্টি দুটোর সন্ধি ঘটালো। দীর্ঘ মুহূর্তের দৃষ্টি যুগলের সন্ধি শেষে বলে ওঠেন, তোর মুখে যেন ফের এই কথাটি দ্বিতীয়বার উচ্চারিত না হয়, তাহলে শাস্তি পেতে হবে, কঠিনতম শাস্তি, যার ডোজ তুই সহ্য করতে পারবি না। কি শাস্তি? জানতে চাস? পাখি মাথা নাড়িয়ে বোঝাই। হুম। নাফ ওকে উঁচু করে কোলে তুলে নিল। পা দুটি নিজের পেটের দুপাশ দিয়ে পেছনে নিয়ে চুলের মুঠিটা শক্ত করে চেপে ধরে অত দুটি দখল করে নেন। ছোট ছোট আঘাতে আঘাতে জর্জরিত করে দিতে চাইলেন। পাখির কলিজা শুকিয়ে এলো। তাহলে এই শাস্তির কথাই বলছিলেন তিনি। ওনার অত্যাচারিত আঘাত গভীরে পৌঁছানোর আগেই দ্রুত সে নিজের অধৈর্যরা সরিয়ে নিল। উনি অধর বাঁকিয়ে ওর মুখ ঘুরিয়ে নেওয়াটা দেখে হাসলেন। প্র্যাকটিক্যালি দেখালাম আর কি। পাখিকে নিচে নামিয়ে দিয়ে ফের বলেন, এখন যে আমি নিজেও গোসল করব। ঠিক আছে। পাখি বেরিয়ে গেল। জোহরের নামাজের পর মেজবান তালুকদার খেতে আসলেন। নাফ ওনাকে এগিয়ে গিয়ে আনলো। ছোট কাছারি ঘরটি দেখে তিনি বিস্ময়ে বিমুগ্ধ হয়ে পড়লেন। আশ্চর্যান্বিত অক্ষিকুট নিয়ে নাফের দিকে তাকায়। তুমি এই ছোট্ট ঘরটিতে থাকো? নব ঘাড় কাত করে বোঝালো। জি। মেজবান তালুকদারের মুখে আধার নামলো। হাঁটতে হাঁটতেই বললেন, এত এত অর্থ করে থাকতে আমার ছেলে আমার বাসায় বাথরুমের মতো এক কুটিতে থাকছে, এটা আমার জন্য গৌরব না লজ্জাজনক? ঠিক বুঝতে পারছি না। কুটিটা দেখছো, এর চেয়ে তোমার মাস্টার বেডরুম বাথরুমটাও বেশ বড়। এ কেমন জীবন পার করছো তুমি? সত্যি আমার আফসোস হচ্ছে, ভীষণ আফসোস। তোমাকে চ্যালেঞ্জটা দেওয়া উচিত হয়নি। নিশ্চয়ই তোমার অনেক কষ্ট হয়েছে। নাফ ফোঁস করে মুখ ভর্তি দম ছেড়ে হাসলো। কাছারি ঘরের দিকে এগিয়ে যেতে যেতে বলল, সত্যি বলতে এখানে থাকতে আমার কোনো অসুবিধা হচ্ছে না, বরঞ্চ ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা পরিবেশের সাথে সাক্ষাৎ করার জন্য। মেজবান তালুকদার ভেবাচাকা খেয়ে বসলেন। নিজেকে ধাতস্থ করে বলে উঠলেন, ভালো তো লাগবেই। এখন মধু পেয়েছো না মধু? নফ ফের হাসে। আজ যেন ছেলেটার মুখে হাসি লেগে আছে। কথা পরিপ্রেক্ষিতে কিছু না বলে কাছের ঘরে ঢুকে পড়েন। মেঝেতে পাটি বিছানো আগে থেকেই ছিল। খাবারগুলি স্টিলের বাটিতে সাজিয়ে রাখা। ঘরে কেবল একটি চৌকি, একটি টেবিল। নাফ ওনার হাত ধুতে পানি দিল। নিন, হাত ধুয়ে নিন। ওরা সদ্বিদ ফেরে পায়ে জুতো খুলে বসতে বসতে সুথন। এই চৌকিতে ঘুমাও তুমি? খাবারের প্লেটে ভাত বেড়ে প্রত্যুত্তরে বলেন তিনি। হুম। মেজবান তালুকদার হতাশার তপ্ত শ্বাস চালেন। নীরবে নির্বিশেষে কতক্ষণ নাওয়াফের শান্ত মুখটার দিকে শীতল চোখে চেয়ে থেকে বললেন, জানো নাফা, তুমি যখন তোমার আম্মির পেটে ছিলে, তোমার দাদু শখ করে একটা স্বর্ণের চামচ ও বাটিতে বানিয়েছিল।
তার বড় ইচ্ছে ছিল এই বংশের প্রথম বংশধর সোনার চামচ মুখে নিয়ে জন্ম নেবে। তোমার আসার সংবাদ পেয়ে তিনি অনেক খুশি হয়েছিলেন। সেই খুশি আনন্দে তিনি 3 দিন ঘুমাতে পারেননি। চিন্তায় চিন্তায় সর্বদা অস্থির হতেন। কবে তোমার আগমন ঘটবে এই ধরনের বুকে। অবশেষে সেই মুহূর্ত আসল। তুমি কোনো এক পূর্ণিমা রাতে তালুকদার বাড়ির মুখ উজ্জ্বল করে জন্ম নিলে। তোমার দাদু তোমার মুখে স্বর্ণের চামচ দিয়ে মধু খাইয়ে দিয়েছিল। তখন থেকে লোকের মুখে মুখে বলতো তালুকদার বাড়ির প্রথম নাতি স্বর্ণের চামচ মুখে নিয়ে জন্ম নিয়েছে। আর আজ সেই তুমি একটা জীর্ণ শীর্ণ চৌকিতে ঘুমাচ্ছ পিতা হয়ে। এমন একটা দৃশ্য আমি দেখছি, জাস্ট এটা আমি সহ্য করতে পারছি না। তুমি আজকে রাতটা আর থেকো না, বাড়ি চলে এসো। নাভ সম্পূর্ণ নীরব শ্রোতার মতন ওনার কথাগুলি শুনে গেল। বহুবার শুনেছে এই গল্প, তাই অবাক হয়নি। তবে ওনার কথার প্রসঙ্গে উত্তরে হু না কিছুই বলল না। ওর আব্বু মেজবান তালুকদারের পাতে শাক ভাজি তুলে দিল। উনি মুখে নিতে নাভ জিজ্ঞেস করলো, কেমন? চমৎকার, তুমি রেঁচেছ। না, সবই আপনার পুত্রবধূ রেঁধেছে। মেজবান তালুকদারের হাত ভাতের মধ্যে থেমে করলো। তুমি বিবাহ করলে কবে? না করলে তো করব। তোমার আম্মা মানবে না। নাভ কোনো কথাই বলল না, প্রসঙ্গ এড়ালো। বলল, জিজ্ঞেস করবেন আজ সব আইটেম শাক ডাটার কেন? তুমি যখন যেচে গিয়ে দাওয়াত দিয়েছিলে তখনই আজ করেছি, এমন কিছু হবে। তুমি কিন্তু বেশ বুদ্ধিমান, তোমাকে নিয়ে আমার গর্ব হয়। আশা করি সেখানে তুমি মুখ ডুবে আমার সম্মান মাটি করো না। নাভ ওনার কথা কানে তুলল না। খাওয়া শেষ হতেই উনি উঠে দাঁড়ালেন। রান্নাটা মজার ছিল, এখন উঠি। আর হ্যাঁ, বাসায় জলদি চলে এসো। রাত 12টা। জানলার কপাট ঠকঠক করে কাঁপলো। পাখির নিদ্রা ছুটে গেল। দরফরিয়ে লাফিয়ে উঠে বসলো। অবিলম্বে বুকে থুতু ছিটিয়ে আতঙ্কিত মুখটা নিয়ে দ্রুত জানালার কপাট খুলে দিল। জানালার অপর প্রান্তে সুস্বাস্থ্যের লোকটি। ওর ঘুমন্ত মুখটা দেখে তিনি অধর টিপে হাসেন। কলিজা? ঘুম জড়ানো কণ্ঠে বলল ও। পুকুর পাড়ে আয়। এখন? হুম। দাঁড়ান, আসছি। সাবধানে দরজা খুলে আশপাশ সতর্কীকরণে এক পলক তাকিয়ে পাখি গায়ে চাদর পেঁচিয়ে টিপ টিপে হেঁটে সাবধানতার সঙ্গে পুকুর পাড় গিয়ে হাজির হলো। ওনাকে পুকুরের সিঁড়ির ওপর বসে থাকতে দেখা গেল। পাখি গিয়ে ওনার পাশ ঘেঁষে বসলো। কাঁধে ওর মাথাটা হেলিয়ে দিল। ওনার হাতটা উঁচু করে একটা চুমুও খেলো। এবার বলেন। চোখটা বন্ধ কর। সারপ্রাইজ আছে নাকি? জি। পাখি খুশি হলো। ঝটপট আলতো করে অক্ষি দুটো বন্ধ করে নিল। উনি ওর বাম হাতটা টেনে রঙিন চুড়ির মুঠো খুলে একটা একটা করে চুড়ি পরিয়ে দিলেন। এরপরে হাতে তাজা বেলি ফুলের গাছটা পরিয়ে দেন। সবশেষে পুরুষালী অধৈর্যরা হাতের উল্টো পিঠে ছুঁয়ে দেন। পাখি ঈষৎ কেঁপে ওঠে। তিনি ওর ফোলা ফোলা গাল দুটি এক পলক দেখে শুধালেন। দৃষ্টি এবার খুলতে পারিস। চোখ খুলে পাখি হাতটা নাড়িয়ে নাড়িয়ে দেখল, কি সুন্দর চুড়ি, সঙ্গে তাজা সতেজ বেলি ফুলের গাজরা। ও নাকে নিয়ে শুকলো। আহা, কি সুন্দর মিষ্টি সুভাষ। মনটা মাতাল মাতাল লাগে। সে অনেক অনেক খুশি হলো। ওনার দুগালে দুটো চুমু দিয়ে বসলো। আমার অনেক পছন্দ হয়েছে, ধন্যবাদ আপনাকে এত সুন্দর গিফট দেওয়ার জন্য। আপনি আমায় কত কত উপহার দিলেন, আপনি আমায় কত কত উপহার দিচ্ছেন, অথচ আমি আপনাকে কিছুই দিতে পারিনি। পাখি মনটা খারাপ করে মুখ ভার করে রইল। উনি ওর গাল টেনে দিয়ে বললেন, আমার গিফট চাই না জান, তোকে চাই। সৃষ্টিকর্তার আমাকে দেওয়া এক অফুরন্ত নেয়ামত হলি তুই, যার মোহ কোনো দিনও কাটবে না। আর কিছুই আমার চাওয়ার নেই, তোকে পেয়েছি এতেই সন্তুষ্ট। পাখি ওনার বুকের ভেতরে গুটিসুটি মেরে বসে রইল। রাতের আকাশে মিটমিট করে তারারা হাসে। জ্যোৎস্নার আলো কাঁথারির মাঝে ওরা বসে। চতুর্দিকে জ্যোৎস্না চমৎকার আলোক রসেরও চুয়ে চুয়ে পড়ছে। পুকুরের লম্বা গাছগুলি অশরীরী দৈত্যের মতন দাঁড়িয়ে আছে। চাঁদের আলোয় তাদের ছায়াগুলি ভৌতিক ভৌতিক দেখায়। জ্যোৎস্না মাখা এই মধ্য রজনীতে প্রেমিক যুগল তাদের নব্য নব্য প্রেমের কাব্য রচনা করছে যেন। কত শত গল্প স্বল্পে সময় কাটালেন তা বলা বাহুল্য। শীতের দীর্ঘতম রাত্রে এভাবেই কেটে গেল। কেটে গেছে 2 দিন। নাভ এখন তার ফ্রি হোমে ফিরে গেছেন। সে আগের মতন জীবনযাপন করছেন। তবে কাছারি ঘরের স্মৃতিগুলি সে কখনো ভুলতে পারবে না। যে কটা দিন কাছারি ঘরে ছিলেন ওনার কাছে স্বর্গের মতন কেটেছে। তার জীবনের শ্রেষ্ঠ মুহূর্তগুলি ওই ঘরে কাটিয়েছে। সকাল তখন 9টা। পাখি স্কুলে যাচ্ছিল। রাস্তার পাশের মাঠে নিখিল ভাইদের সঙ্গে ফুটবল খেলছিলেন তিনি। পাখি ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। ওনার দিকে আর চোখে তাকাতে তাকাতেই হাঁটছিল। আচমকা উষ্টা খেয়ে পড়ে যাচ্ছিল। ভাগ্যিস নিজেকে সযত্নে সামলে নিয়েছে, নয়তো পা ভেঙে নির্ঘাত 2 দিন ঘরে বসে থাকতো। লোকটা ওকে দেখে উড়ন্ত কিস ছুড়ল। পাখির লজ্জায় কান পর্যন্ত গরম হয়ে এলো। ফোলা ফোলা গাল দুটি লালচে আভা হয়ে এসে দৃষ্টি ঘুরিয়ে ও নাজুক হাসল।
কিছুক্ষণ পর ফুটবল খেলা রেখে উনি ওর পিছু পিছু ছুটে আসলেন। পাখি চোখ রাঙালো। এত ছোট প্যান্ট পরে আপনি আমার পিছু পিছু স্কুল মাঠ পর্যন্ত আসবেন না। আমি চাই না স্কুলের মেয়েরা আমার বরের সৌন্দর্য দেখুক। জার্সি প্যান্ট ছেড়ে তারপর আসুন। উনি শুনলে তো, ঘাড়তারামি করা লোক একটা। ওই অবস্থায় ক্লাব ঘর পর্যন্ত আসলেন। চায়ের দোকানে ওকে ঢুকিয়ে চা রুটি খাইয়ে তারপরে ছাড়লেন। সময়গুলি কত চমৎকার। দুজনে চক্ষু লোকের আড়ালে চুপটিয়ে প্রেম করে বেড়াচ্ছে। কখনো কখনো সময় কাটাচ্ছেন লতা নদীর পাড়ে, কখনো পুকুর পাড়ে, কখনো ট্রিহোমে বা ট্রিহোমের দোলনায় বসে, কখনো জানালার কপার খুলে দুজনে দীর্ঘ রজনী ধরে গল্প করে কাটিয়ে দেয়। এভাবেই তাদের সুন্দর ও মধুময় দিনগুলি চলছিল। মুহূর্তগুলি স্বপ্নের মতন অতিবাহিত হচ্ছিল। দুজনে সুখী ছিল। তাদের লুকোচুরি করে সংসার ভালোই যাচ্ছিল। হঠাৎ এক সন্ধ্যায় উনি খবর পাঠালেন জরুরি তরফে ডেকেছেন। পাখি সন্ধ্যার দিকে ট্রি হোমে আসলো। রমেশকে গিয়ে নিয়ে আসলো। এসে দেখলো লোকটা ট্রলি ব্যাগে আয়রন করা কাপড়গুলি গুছিয়ে গুছিয়ে ভরছেন। পাখিকে দেখে গম্ভীর মুখটায় অদর ছড়িয়ে সামান্য পরিমাণ হাসতে চেষ্টা করলেন। ও এসে পড়েছিস? কোথাও যাচ্ছেন নাকি? পুরো 1 মাসের জন্য। পাখির বুকটা অকস্মাৎ ধক করে কেঁপে উঠল। ছোট মুখটা মুহূর্তের মধ্যিখানে আধারে ঢাকা পড়ল। চোখ দুটি ছলছল করে অশ্রু জমাট বেঁধে উঠল। পেছন থেকে ওনার কোমর অকস্মাৎ জড়িয়ে ধরল মেয়েটা। হু হু করে কেঁদে ফেলল। আপনি 1 মাসের জন্য কোথায় যাবেন? আপনি জানেন না আপনি ছাড়া একটা দিন থাকতে আমার বছর সমান কষ্ট হয়। নিজেকে কতটা নিঃস্ব লাগে, একাকিত্ব লাগে। তবুও কেন যাচ্ছেন? একদিন হলে মানা যেত। পুরো 1 মাস আমি কি করে থাকবো বলেন? নওয়াজ ভাই, প্লিজ আমাকে রেখে যাবেন না। যেখানে যান আমায় সঙ্গে নিয়ে যান। ভীষণ মনোযোগ দিয়ে ওর কথাগুলি উনি শুনলেন। তারও বড্ড খারাপ লাগলো। বুকটা জ্বলে উঠল। অসহনশীল বেদনায় মুখটা মলিন হয়ে এলো। কিন্তু নিজেকে তো সামলাতে হবে। উনি যদি ভেঙে পড়েন তাহলে এই আতপাগল পাগলিটাকে কে সামলাবে? নিজেকে ধাতস্থ করে উনি পিছু করেন। ওর শুকনো ও জলে ভেজা মুখটা তুলে বৃদ্ধাঙ্গুল দিয়ে চোখের পানি মুছে দেন। ললাটি লম্বা চুমু খেয়ে ওর মাথাটা ঠিক বুকের মধ্যে নিয়ে গোজেন। বেশ শান্ত ও শীতল কণ্ঠে বললেন, কষ্ট বুঝি তোর একার হবে? তোকে ছাড়া থাকতে আমার কষ্ট হবে না? কষ্ট হবে রে জান, ভীষণ কষ্ট হবে। কিন্তু আমি যে পরিস্থিতির শিকার, যেতেই হবে। আজ সন্ধ্যায় খবর এসেছে দুপুরে ছোট চাচ্চু রোড অ্যাক্সিডেন্ট করেছে। তার অবস্থা ভালো নয়, বেশ ক্রিটিক্যাল। উন্নত মানের চিকিৎসা প্রয়োজন। ইতালি যেতে হবে। এই মুহূর্তে তার সঙ্গে যাওয়ার মতন কেউ নেই, অতএব আমাকে যেতে হবে। তুই তো জানিস উনি আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ। আমার জীবনের কঠিন মুহূর্তেও তিনি আমাকে আগলিয়ে রেখেছিলেন, পাশে থেকেছেন। এই মুহূর্তে যদি ওনার সঙ্গে না যাই সেটা বেইনসাফি হয়ে যাবে। অতএব আমাকে যেতে হবে। পরিস্থিতির কাছে আমিও হাত পা বাঁধা। পাখি ওনাকে শক্ত করে জড়িয়ে ধরে ঝরঝর করে কেঁদে ফেলল। কাদার ফলে ওর দেহটা দুলে ওঠে। এতটা দীর্ঘ পথ আমি কিভাবে আপনি বিহীন কাটাবো? উত্তর দিয়ে যান। দেখি কাঁদে না যান। আমি তো সারা জীবনের জন্য যাচ্ছি না, মাত্র 1 মাসের ব্যাপার। এমনও হতে পারে 1 মাসও লাগলো না। দেখি কান্না থামা পাখি, নয়তো মার খাবি। পাখির হেঁচকি উঠে গেল। নাকের ডগা কিঞ্চিত লাল হয়ে এলো। উনি ওর চোখের পানি মুছলেন। নাকের ডগায় আলতো কামড় বসিয়ে বলেন, আর কাঁদে না জানটা, বেশি কাঁদলে মাথা ভার হয়ে যাবে। দাঁড়া, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। উনি ড্রয়ার হাতিয়ে একটি র্যাপিং পেপারে মোড়ানো গিফট বের করলেন। নে। পাখি নাক টেনে বলল, কি এটা? খোল আগে। পাখি র্যাপিং পেপার খুলে দেখলো ছোট একটি চিঠির বাক্স। ওটা দেখে সে ভীষণ বিরক্ত হলো। এটা দিয়ে কি করবো আমি? উনি বললেন, দেখ, আমাদের মনের ভিতরে অনেক কথা জমা থাকে, যেগুলো চাইলেও কাউকে বলা যায় না। তাছাড়া এই 1 মাস আমি থাকবো না। আমাকে না বলা অনেক কথাই তোর মনে জমে থাকতে পারে, যেগুলো তুই বলতে পারছিস না, সেগুলি চিঠির মাধ্যমে লিখে এই বাক্সে জমা রাখতে পারিস। আবার যখনই আমার কথা মনে পড়বে 2, 4, 10 লাইনের একটি চিঠি লিখে জমা রাখতে পারিস। আমি এসে প্রতিটি চিঠি মন ভরে ভীষণ মনোযোগ দিয়ে পড়ব। গভীরভাবে অনুভব করব তোর চিঠিতে বলা প্রতিটি কথার অনুভূতিগুলোকে। পাখির কাছে জিনিসটা ভীষণ ভালো লাগলো। ঠিক আছে। আর একটা কথাই, চাবিটা রাখ। এটা ট্রি হোমের চাবি। যখন ভালো না লাগবে ট্রি হোমে চলে আসবি। ফ্রিজে তোর পছন্দের খাবার রাখা আছে। কোনো কিছু প্রয়োজন হলে রমিজকে বলবি, ও এনে দিবে। এখন থেকে ট্রি হোমের সকল দায়িত্ব তোকে পুরোপুরিভাবে দিয়ে দিলাম। এই সংসার, ঘর সবই তোর। আর আমি নাওয়াফও পুরোটা তোর। পাখি পা উঁচু করে তুলে ওনার 2 চোখের পাতায় গভীর চুমু খেলো। ভীষণ ভালোবাসি আবার সুদর্শন পুরুষটিকে। খুব মিস করব কলিজা তোকে।
ইতালিতে গিয়ে নেটওয়ার্কে প্রবলেম হতে পারে। ফোন না করলেও মন খারাপ করবি না, ঠিক মতন পড়াশোনা করবি। সামনের মাসে তোর টেস্ট পরীক্ষা, তাই এবার ভালো করে প্রস্তুতি নিতে হবে। কোনো অবহেলা করবি না নিজের, ঠিক মতন খাওয়া দাওয়া করবি। দুষ্টুমি একটু কম করিস, আমার দুষ্টুটা। আচ্ছা, চিঠির বক্সটা এখানেই থাক। ঠিক আছে। নওয়াব ভাই, আজকে রাতটা আমি আপনার সঙ্গে থাকি। না, জানতা হয় না, কত কাজ পড়ে আছে। এখন আবার রেস্টুরেন্টে যেতে হবে, আবার বাড়িতে একবার দেখা করতে আসতে হবে। আজ সারা রাত সোজা কাজের উপরে থাকবো, তোকে সময় দিতে পারবো না। পাখির মনটা অনায়াসে খারাপ হয়ে গেল। উনি ট্রি হোমে তালা দিয়ে রমেশকে আদেশ দিলেন। তোর ভাবিকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আয়। জি ভাই। রমেশ পাখির উদ্দেশ্যে বলল। চলেন ভাবি। ততক্ষণে উনি কাজের হাটের দিকে বেরিয়ে গেলেন। পাখি ওনার পদচিহ্নের দিকে তাকিয়ে রইল। সে বুঝতে পারছে লোকটা ধীরে ধীরে ওর থেকে দূরে চলে যাচ্ছে। এই যে আগে হলে তিনি নিজেই গিয়ে ওকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসতেন, কিন্তু এখনকার ব্যাপার সম্পূর্ণ ভিন্ন। তার ছেলেদের দিয়ে বাড়ি পৌঁছে দিচ্ছেন। ওর চোখের কান্নিস বেয়ে এক ফোঁটা জল গড়ালো। রমেশ পাখির কান্না মিশ্রিত মুখটি দেখে শুধালো। ভাবি, একটা কথা বলি, আমি আপনার বড় হব, তাই বড় ভাই ধরে নিতে পারেন। সেই হিসেবে বলছি, একথা সত্য যে ভাই আপনাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে। তার সঙ্গে দীর্ঘদিন থেকেছি দেখেছি, অন্য কোনো নারীর সান্নিধ্য পেতে কখনো তাকে দেখিনি। একমাত্র আপনি ভাইয়ের জীবনে প্রথম নারী যাকে সে জান প্রাণ দিয়ে ভালোবাসে। দয়া করে ভাইকে ভুল বুঝবেন না, তিনি পরিস্থিতির শিকার, নয়তো নিজে গিয়েই আপনাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিত। কথার মাঝে হাঁটতে হাঁটতে ওরা অনেক দূর চলে এসেছে। বৃদ্ধা বাড়ির কাছাকাছি আসতেই পাখি দাঁড়িয়ে পড়ল, বলল। রমেশ ভাই, আপনি আর বাড়ি পর্যন্ত আইসেন না, আম্মা দেখলে সন্দেহ করবে। রমেশ আর গেল না, দোকান পর্যন্ত পৌঁছে দিয়ে চলে গেল। তখন খুব ভোর, মোটামুটি ভোরের আলো ভালোই ফুটেছে, তবে কুয়াশার জন্য রাস্তাঘাট অবধি ভালো করে দেখা যায় না। ভোর 6:30 নাগাদ হবে। অত ভোরে কাকপক্ষীরও টের পাওয়া যায় না। এমন সকালে নওয়াব পরিবারের সবার থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠতেই যাচ্ছিল, তখনই রমেশ হাঁপাতে হাঁপাতে খবর নিয়ে এলো। ভাই, ভাবি আপনার জন্য রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে। ও এত সকালে কি করে আসলো? জানি না। তুই গিয়ে মেইন রাস্তায় গাড়ি তোল, আমি আসছি। আচ্ছা। দুধু কুয়াশা চতুর্দিকে বিস্তৃত। ওপর থেকে শিশিরের ছোট ছোট ফোঁটা গা পর্যন্ত কাঁপিয়ে তোলে। ঠান্ডা ঠান্ডা হিমেল হাওয়ার মধ্যে মেয়েটা কেবলমাত্র একটা চাদর গায়ে দিয়ে দাঁড়িয়ে আছে। মুখটা শুকনো ও ফ্যাকাশে বর্ণ, কিঞ্চিত ফোলা ফোলা। চোখ দুটি রাত জাগার ফলস্বরূপ লাল হয়ে আছে। উনি কাছাকাছি আসতেই মেয়েটা ছুটে এসে শক্ত পাটাতনের মতন বুকটার ওপর হামলে ঝাঁপিয়ে পড়ল। চোখ দুটি ভিজে উঠল। শক্ত করে ওনাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরল। মুখটা করুণ করে বলল। ও নওয়াব ভাই, আমি আপনার সঙ্গে যেতে চাই। পাগলামি করে না জান, তোর পাসপোর্ট নেই, তুই কি করে যাবি? অত কথা বুঝি না, আপনার সঙ্গে আমি যাব ব্যাস। পাখি ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ফেলল। কাদার সঙ্গে বাচ্চাদের ন্যায় পাগলামি শুরু করে দিল। ওরা শক্ত প্রশস্ত বুকে কিল ঘুষি মারছে। উনি ওর হাত দুটি নিজের হাতের মুঠোয় বন্দি করে নেন। শান্ত হ আমার বোকা বাঘিনী। আপনি আমাকে প্লিজ সঙ্গে নিন নওয়াব ভাই, বিশ্বাস করুন আমি আপনাকে কোনো বিরক্ত করব না। পাখি পাখি প্লিজ শান্ত হ, বাচ্চামি করে না। তোর কি বাচ্চামি করার বয়স আছে? তুই এখন কারো বউ, তোকে এখন ম্যাচিওর হতে হবে। অধর দিয়ে জিভ ভিজিয়ে নিয়ে নিজের মস্তিষ্ক ঠান্ডা রেখে ফের বলেন তিনি। জানটা আমার, প্লিজ বোঝ আমায়। মাত্র কিছুদিনের ব্যাপার, দেখতে দেখতে কেটে যাবে। এরপরে আমরা দুজন একসঙ্গে থাকবো। তাছাড়া একটা খুশির সংবাদ আছে, তোর জন্য দাতির কাছে বেনারসি বানাতে দিয়েছি, সেকরার কাছে গহনা বানাতে দিয়েছি। কতদিনের ইচ্ছে আমার মিষ্টি বউটাকে লাল টুকটুকে শাড়িতে দেখব। একবার শুধু ইতালি থেকে আসি, এরপরে আর কোনো লুকোচুরি নয়। তোর আমার সম্পর্ক সবার সামনে উন্মোচন করার সময় এসে গেছে। মাত্র একটা মাস ধৈর্য ধরো যান। দেখ চোখ দুটো কেমন লাল টকটকে হয়ে আছে। নিশ্চয়ই সারা রাত ঘুমাসনি, এখন যা একটু ঘুমা। আর মাঝে মধ্যে ফোনে যোগাযোগ হবে। ফোন বন্ধ থাকলে ভাববি ফোনে চার্জ নেই। ফোন না ধরলে মনে করবি কাজে ব্যস্ত। কোনো প্রকার মন খারাপ করবি না আমার জানটা। পাখি ফের ফুপিয়ে উঠল। এই সামান্যতম দূরত্ব আমার সহ্য হচ্ছে না, কেন জানি মনে হচ্ছে এটাই আমাদের শেষ দেখা, আর দেখা হবে না। তুই ভুল পাখি, ইনশাল্লাহ আমাদের আবার দেখা হবে, কথা হবে, ভালোবাসা হবে। এখন একটা চুমু দে তো। পাখি অভিমান করে মুখ ঘুরিয়ে নিল। উনি হাসলেন। চট করে ওর গালে চুমু দিয়ে হাঁটা ধরলেন। পথমধ্যে চিৎকার করে বলে উঠলেন। রাগ করে না আমার জানটা। আমি ফিরে আসবো এবং লাল টুকটুকে বউটাকে শীঘ্রই ঘরে তুলব।
এটা আমার প্রমিস। আমাকে ভুলেন না নওয়াব ভাই, আমি মরে যাব আপনার অবহেলায়। এই পাখি ঝরে পড়া পুষ্প বৃক্ষের ন্যায় ঝরে যাবে। আপনি শুনছেন? শুনছি জান। গাছের ফুল ঝরে যায়, বুকের ভিতরে লালন করা সযত্নে গড়া ফুল কোনো দিন ঝরে না পাগলি। সে বুকের ভিতরেই সারাক্ষণ বসবাস করে, তার কখনো মৃত্যু হয় না। বিদায় আমার সযত্নে গড়া ফুলটি।